আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু রোধে সরকার ঘোষিত টানা কঠোর বিধিনিষেধ শিথিলের পর আজ থেকে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। যান্ত্রিক নগরী খ্যাত ঢাকা সহ সারা দেশে গণপরিবহন বন্ধ থাকায় এতদিন রাস্তাঘাটে যানবাহন ও মানুষের চলাচল ছিল সীমিত। কিন্তু লকডাউন শিথিলের ঘোষণার পর বুধবার প্রথম দিনে রাজধানী চিরচেনা রূপে ফিরে এসেছে। সড়কে রিকশা, সাইকেল, সিএনজি, মোটরসাইকেল ও গণপরিবহন সহ চলাচল করছে অসংখ্য যানবাহন। সরকারি বেসরকারি অফিসগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সড়কে ছিল ব্যাপক যানজট সামাল দিতে তৎপর থাকে ট্রাফিক পুলিশ। করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের ১৯ দিন পর শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। শতভাগ যাত্রী নিয়ে বুধবার ভোর ৫টায় রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায় বলাকা কমিউটার ট্রেন। এরপর ৫টা ৪০ মিনিটে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন। স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী নিয়ে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল করছে বলে জানায় কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ। টানা ১৯ দিনের কঠোর লকডাউন শেষে আজ থেকে স্বাভাবিক নিয়মেই চলছে সবকিছু। এতে সন্তোষ জানিয়েছেন সর্বস্তরের মানুষজন। সহকর্মী মুসামিয়া প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। লকডাউন এটা যাওয়ার পর থেকে যে আজকে প্রথম দিন আমার কাছে খুব ভালো লাগতেছে। জি, লকডাউন খুলে দেওয়ার পর আমাদের দোকানপাট সব চালু হয়ে গেছে এবং আমরা কাজ করতেছি, দোকানে মাল আসতেছে, মাল নামাইতেছি, আমাদের খুব ভালো লাগতেছে। এমনই মন্তব্য রাজধানীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। দীর্ঘদিনের লকডাউন শিথিল করায় আয় কমে যাওয়া, কাজ হারানো মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। জীবন জীবিকার তাগিদে আবারও ছুটছেন কর্মস্থলে, ছুটছেন জীবিকার চাকা ঘোরাতে। রাজধানীর রাস্তাঘাট, অফিস পাড়া ঘুরে দেখা যায় মানুষের কর্মচঞ্চলতা। সবাই বের হয়েছেন যার যার কাজে। সকলের কণ্ঠেই সাধুবাদ ও স্বস্তি লকডাউন খুলে দেওয়ায়। আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে খোলামেলা ভাবে কাজকাম করতে পারতেছি। দীর্ঘদিন লকডাউন থাকার কারণে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইনকাম, গরিবের ইনকামের লগে কথা নাই, তবে গাড়ি চলছে ভালো, এভাবে চললে ভালো লাগছে। এখন যাতায়াতে আগে তো অনেক টাকা গেছে, রিকশায় সিএনজি পাই নাই, উবার পাইনি। জীবন জীবিকার কথা মাথায় রেখে অনেকেই সরকারকে আহ্বান জানিয়েছেন আর লকডাউন না দিতে। আপনার কাছে অনুরোধ, আর লকডাউন দিয়েন না, অন্ততপক্ষে দেশটারে একটু শান্তিতে চালান, এটাই আমরা চাই। বহুদিন পরে লকডাউন খুলে দিয়েছেন, এই হিসেবে যা টুকটাক অনেক করে খাইতে পারবো। আর যাতে পরবর্তী লকডাউন দিয়ে এখন আশাবাদী, যদি সরকার যেহেতু লকডাউন খুলছে, যদি আর লকডাউন না দেয় আমরা ঘুরে দাঁড়ানোর জন্য ইনশাল্লাহ দাঁড়াতে পারবো এই আশায়। জীবিকার তাগিদে সরকার শিথিল করেছেন বিধিনিষেধ। এখন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণ রোধে সহযোগিতা করা, নিজে ভালো থাকা, অন্যকে ভালো রাখা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। এদিকে ১৯ দিনের এই কঠোর বিধিনিষেধের মধ্যেও সরকারি বিধি অমান্য করায় ৭,৫৬৯ জনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২,৮৪৩ জনকে জরিমানা করা হয় ৩১,১১,৯৩৫ টাকা। বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। সরকার আমলা নির্ভর নয়, জনস্বার্থ নির্ভর। বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে ১৫ আগস্টের আলোচনা সভায় তিনি কথা জানান। বলেন, পৃথিবীর ইতিহাসে ১৫ আগস্টের হত্যাকাণ্ড সবচেয়ে বর্বর এবং নির্মম। সরকার আমলা নির্ভর হয়ে পড়েছে এমন অভিযোগ আছে। আমি বলতে চাই, শেখ হাসিনার সরকার রাজনৈতিক সরকার। রাজনীতিকরা সিদ্ধান্ত নেয়, বাস্তবায়ন করে আমলারা। ৯০ জেএমবির বোমা প্রস্তুতকারক ও তৈরির সরঞ্জাম সহ ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা। মঙ্গলবার রাজধানীর কাফরুল এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিশ্চিত করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান আসাদুজ্জামান। গতকাল রাতে কাফরুল থানা এলাকা থেকে তার অপর ২ সহযোগী সহ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কাফরুল থানায় একটি
নিয়মিত মামলা রুজু করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং তাদেরকে আমরা 10 দিনের রিমান্ড চেয়ে আমরা আজকে আদালতে পাঠাবো, এবং আমরা রিমান্ডে পেলে তাদের কাছ থেকে আরও অনেক তথ্য পাবো বলে আমরা আশা করছি। করোনা সংক্রমণে টানা 17 মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বরেই দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছে সরকার। বুধবার মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। এসএসসি ও এইচএসসি প্রসঙ্গে দীপু মনি বলেন, এখনই অটো পাসের চিন্তা নয়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর-ডিসেম্বরে পরীক্ষা নেওয়া হবে। দেশে টিকার দ্বিতীয় ডোজে পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক এবং মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম। বুধবার দুপুর 2টায় অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে তিনি এ তথ্য জানান। বলেন, যারা ফাইজার এবং মডার্নার করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করেই টিকা কর্মসূচি চালানো হয়েছে। টিকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিরা 4 সপ্তাহ পরে দ্বিতীয় টিকা নিতে পারবেন বলেও জানান তিনি। সৌদি সরকারের অনুমতিক্রমে ওমরা কার্যক্রম শুরু করল ধর্ম মন্ত্রণালয়। ওমরা পালনের ক্ষেত্রে সৌদি সরকার কর্তৃক আরোপিত শর্তাবলী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ওমরা ভিসা। গেল 24 ঘন্টায় দেশের 26 জেলায় করোনায় প্রাণ হারালেন 120 জন। চট্টগ্রাম বিভাগে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয় 28 জনের। এর মধ্যে চট্টগ্রামের 12, কুমিল্লার 11 এবং চাঁদপুরের 5 জন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে করোনায় মৃত্যু হয় 20। এর মধ্যে খুলনায় 7, যশোরে 5, মেহেরপুরে 3 এবং কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরায় 5 রয়েছেন। অন্যদিকে বরিশাল বিভাগে প্রাণ হারিয়েছেন 13 জন। এদের মধ্যে বরিশালের 8, ভোলার 4 এবং পটুয়াখালীর 1 জন রয়েছেন। কক্সবাজারের পেকুয়ায় শ্বশুরবাড়ি নির্যাতন সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রোকসানা আক্তার নামের 3 সন্তানের এক জননী। মঙ্গলবার বিকেলে উপজেলার টইটং ইউনিয়নের বকশিমোড়া এলাকায় ঘটে ঘটনা। খবর পেয়ে রোকসানা লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সোমবার রংপুরের পীরগাছার ইটাকুমারী ইউনিয়নে 6 বছরের এক শিশুকে শ্লীলতাহানি করে স্থানীয় বখাটে তুষার ইমরান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করলে 48 ঘন্টার মধ্যে গাইবান্ধার পূর্বপাড়ায় অভিযান চালিয়ে অভিযুক্ত তুষার ইমরানকে আটক করতে সক্ষম হয় র্যাব। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 13 এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস। অভিযান পরিচালনা করে এই চাঞ্চল্যকর শিশু ধর্ষণ হত্যা মামলার একমাত্র আসামি মোহাম্মদ তুষার ইমরান বয়স 18-কে আমরা 48 ঘন্টার মধ্যে অত্যন্ত দ্রুততার সাথে গ্রেফতার করতে সক্ষম হই। বহুল আলোচিত 2012 সালের 9 ডিসেম্বর বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমরান হোসেনকে গ্রেফতার করল ফরিদপুরের সদরপুর থানা পুলিশ। মঙ্গলবার রাত 10টায় ফরিদপুরের বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় সিটি কবরস্থানে ওসমান পরিবারের পূর্বপুরুষ ও বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কবরকে শ্মশানের মাটিতে ঢেকে দেওয়ার ঘটনায় কেউ কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সাংসদ AKM শামীম ওসমান। মঙ্গলবার দুপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তার পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া নতুন ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে জাল ব্যান্ড রোলযুক্ত 36,000 বিড়ির প্যাকেট সহ জুয়েল বিশ্বাস এবং আবু রাসেল নামের 2 যুবককে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 12-র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায়। পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক SA আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে
মানববন্ধন করল ঈশ্বরদীতে কর্মরত সাংবাদিক বৃন্দ। বুধবার বেলা 11টায় উপজেলা শহরের স্টেশন রোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় আনন্দ টিভির সাংবাদিক বায়েজিদ বোস্তামি ও ঈশ্বরদী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর সদরপুরের ঢেউখালী ইউনিয়ন থেকে 2 শিশুকে অপহরণ করে পালিয়ে যাওয়ার সময় হারুনুর রশিদ নামের এক অপহরণকারীকে আটক করে থানায় সোপর্দ করে এলাকাবাসী। আটক অপহরণকারীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানায় সদরপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ির বৈরী হরিণমারি চেকপোস্ট থেকে 3 কেজি 800 গ্রাম হেরোইন সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব 13 এর কোম্পানি অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস। 3 কেজি 800 গ্রাম হেরোইন ও মাদক বহন করার জন্য যে যানবাহন একটি ট্রাক সেটি আটক করে এবং মাদক ব্যবসায়ী আলামিন এবং নয়ন, আলামিনের বয়স 22 বছর এবং নয়নের বয়স 20 বছর, দুজনেরই ঠিকানা রাজশাহী জেলা, এদেরকে গ্রেফতার করে। বর্ষার ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই ভোলার জেলেদের জালে, এতে হতাশ জেলেরা। অন্যদিকে পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় পুঁজি হারানোর শঙ্কা আড়তদারদের। ভোলা থেকে এম এ হান্নানের তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দেশের ইলিশ আহরণের অন্যতম উপজেলা ভোলার মেঘনা তেঁতুলিয়া নদী, যার খ্যাতি বেশ পুরনো। দেশের চাহিদার প্রায় 25 ভাগই আসে এ জেলা থেকে। আর এখানকার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার জলসীমায় মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন 3 লাখেরও বেশি জেলে। তাই তারা প্রতি বছর ইলিশের ভরা মৌসুমের অপেক্ষায় থাকেন। এবার মৌসুম শুরুর আগে অনেক জেলে এনজিও ও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে সংগ্রহ করেছেন নতুন জাল ও নৌকা, কিন্তু দিনরাত জাল ফেলে 8-10টির বেশি ইলিশ নিয়ে ফিরতে পারছেন না তারা। নদীতে মাছ নেই, এগুলো থেকে আমাদের সংসার চালাতে বহুত কষ্ট। অনেকেই যায় বাজার সাথে নিয়ে ওই টাকা উঠাতে পারছে না, নদীতে মাছ কম। কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় ঘাটগুলোতে অনেকটাই শুনশান নীরবতা। অলস সময় পার করছেন আড়তদাররা। 2-1 ঝুড়ি মাছ ঘাটে আনা হলেও আগের মতো নেই হাঁকডাক। শুধু জেলেরাই নয়, মাছ না পাওয়ায় পুঁজি হারানোর শঙ্কায় রয়েছেন মহাজনরাও। মাছ নদীতে একটু কম, আমার এই বোর্ডে 10 লাখ টাকা মতো লস আছে। মনে করেন আপনার বাড়ি যদি চালাইতে পারে না, যার জন্য অনেক লোকসানি আছে। এদিকে মৎস্য বিভাগ বলছে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি কম বৃষ্টি হওয়ায় নদীতে নোনা পানির পরিমাণ বেড়ে গিয়ে মাছের সংখ্যা কমছে। তবে চলতি মাসের শেষে প্রচুর ইলিশ পাওয়ার আশা করছেন তারা। সরকারি হিসেবে ভোলায় নিবন্ধিত জেলে রয়েছে 1,39,000, তবে নিবন্ধনের বাইরে রয়েছেন আরও 2 লাখেরও বেশি। জলবায়ু পরিবর্তন হচ্ছে, এর জন্য আমরা একে দায়ী করতে পারি। কারণ জলবায়ু পরিবর্তনের কারণে আমরা দেখতে পাচ্ছি যে সময় মতো বৃষ্টিপাত হচ্ছে না। তো আমরা আশা করি যে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং জেলেদের জালেও এই মাসের শেষের দিকে আমরা আশা করি যে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়বে এবং তখন তাদের মাঝে যে হতাশাটি কাজ করতেছে এবং সেই হতাশা থেকে তারা বেরিয়ে আসতে হবে। মৎস্যজীবী মানুষজনের এমন দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী জেলে ও আড়তদারদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।